আজকে আমরা আমাদের এই কিছু কথা অনুষ্ঠানে আমাদের সেজু ভাই মোহাম্মদ সাইদুর রহমানকে কিছু কথা জিজ্ঞাসা করব এবং কথায় কথায় তার জীবন সম্পর্কে, কর্মজীবন, শিক্ষা জীবন, ভালো লাগা মন্দ লাগা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করব। সেজু ভাই, তুমি কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন তোমার সেই শৈশব কাল বা ছোটোবেলায় বেড়ে হওয়ার কথা কিছু কি মনে পড়ে? যদি কিছু আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, অনেক কিছুই মনে পড়ে। ছোটোকালে যে আমার মা বাবার সান্নিধ্যে কত সুন্দর দিন কাটাইছি, এবং মা বাবার কাছে থেকে যে আনন্দ, যে সুখ শান্তি, সেটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। মা বাবা এখন নাই, এখন বুঝতে পারি যে আসলে মা বাবা ছাড়া জীবনটা আসলে নিঃসঙ্গ, শূন্য। তো শৈশবকালে ছোটাছুটি করেছি, খেলাধুলো করেছি, পড়াশুনো করেছি। তো পড়াশুনোটার উপরে খুব তীব্র আকাঙ্ক্ষা ছিল। আমার মা বাবা বলতো যে তোমরা মানুষের মতো মানুষ হও। আমার মা আব্বা তো টাকা পয়সা ম্যানেজ করেছে, কিন্তু বেশি লেখাপড়ার উপরে আমার মার অগ্রণী ভূমিকা ছিল। মা সব তুমি যখন প্রথম স্কুলে ভর্তি হও, তখন সেই দিনকার কথা মনে পড়ে যে কে তোমাকে স্কুলে নিয়ে গিয়েছিল বা ভর্তি করিয়ে দিয়েছিল, সেসব কথা? ভর্তি ভর্তির ব্যাপারে আমার মাই মানে বেশি আব্বাকে পেরাপেরি করতো যে ছেলেকে ভর্তি করে দেয়। আব্বাই ভর্তি করিয়েছে সম্ভবত, কিন্তু মার আগ্রহটা মানে মার চেষ্টাটাই বেশি ছিল লেখাপড়ার ব্যাপারে। যখন পড়তাম, মার কাছে যেতাম, মা রান্না করতো, বলতো যে আর একটু পড়িয়ে শোনা দাও, তারপর সে খেয়ে। হ্যাঁ, মা আমাদের সবারই লেখাপড়ার খুব তদারকি করতো। আমার মনে আছে ছোটোবেলায় এই যে থালা বা এই যে চট পিছিয়ে একদিকে রান্না করবে আর আমাদেরকে পড়াবে। তার সমস্ত অবদান এটা সমস্ত আসলে। ব্যাপারে লেখাপড়া সহ সমস্ত ব্যাপার আমার মা কোনোদিন বকেনি, মারেনি। আব্বা মাকে বকেনি, মারেনি, বিশেষ করে মা মা আদরের সাথে বাকি সেটাই বিশেষ লেখাপড়া করেছে। সেটাই এখন বুঝতে পারি যে এখনকার যুগের এখন অনেক বুঝতে পারি মায়েরাই অনেক কঠিন তাদের বাচ্চাদের সাথে, কিন্তু আমাদের মাঝে এত স্নেহ আদর এখন দিয়ে মানুষ এখন করতো। দেখা যাচ্ছে যে কষ্ট আসলেও শেয়ার হওয়ার মতো মানুষ নেই। আর তখন যে কোনো মুহূর্তে মা সকল সমস্যার সমাধান করেছে। সে ছোটোকাল থেকে বড়কাল পর্যন্ত মনে হয় যেন মায়ের কাছে আমি শিশুর মতো। তাহলে তোমার ছাত্র জীবনে আমি যতটুকু শুনেছি যে তুমি অত্যন্ত ভালো ছাত্র ছিলে, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলে। তো তোমার ক্লাসে তো পজিশন মনে হয় প্রথম দিকেই থাকতো বেশিরভাগ। প্রাইমারিতে সেসব কথা মনে আছে কিছু? প্রাইমারিতে মনে আছে, প্রাইমারিতে ভালো ভালো ছিলাম। আমার মনে আছে কোনো একটা ক্লাসে সম্ভবত মানে ক্লাস 1 থেকে 2-তে, বড় 1 থেকে 2-তে যখন আমি ফার্স্ট হয়েছিলাম। আর আমার মেজর ভাই সম্ভবত 3 থেকে 4-এ মানে ফার্স্ট হয়েছিল। আমরা দুই ভাই দুই ক্লাসে ফার্স্ট। আমাদের স্যাররা আমার ক্লাসে খেতে চাইছিল, তোমরা দুই ভাই ফার্স্ট হয়েছে, আমাদের খাওয়াতে হবে। বাড়িতে এসে বললাম মা বাবা, মার কাছে বাবার কাছে। মা খুব খুশি, হ্যাঁ অবশ্যই খাও। আমাদের প্রাইমারি স্যারদের আমাদের বাড়িতে খাওয়াইছিল দুই ভাই ফার্স্ট হওয়ার পর। নিশ্চয় মা বা আব্বা খুবই খুশি হয়েছিলেন, না আমার ছেলেরা লেখাপড়ায় খুব ভালো করছে। সে এক অন্যরকম
সুখের স্মৃতি, সেই সুখের স্মৃতির সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। লেখাপড়ার বাইরে আর কীভাবে কাটতো বাড়িতে, কোনো অন্যান্য খেলাধুলো বা কাজকাম সেই ছোটোবেলায় কিছু মনে পড়ে কিনা? হ্যাঁ, খেলাধুলো করতাম। বিশেষ করে যখন আমি হাই স্কুলে, তখন আমার খুব ফুটবল খেলার প্রতি আগ্রহ ছিল। আমি ক্লাস ঠিকভাবে করতাম। ক্লাস শেষে আমাদের স্যাররা ওই খেলাধুলা যারা পারদর্শী তাদেরকে বাছাই করতে, বাছাই ভিতরে আমি ছিলাম এবং নিয়মিত ফুটবল খেলা করতাম। আমাদের খালিশপুর হাই স্কুল মাঠেও খেলেছি, এমনকি মহেশপুর হাই স্কুল মাঠেও খেলা করেছি। তো খেলাধুলা প্রতি আগ্রহ করারও ছিল। আমার বাড়ি এসে দেখা যাচ্ছে মার্বেল খেলা, ওই টাঙ্গুলি খেলা, হ্যাঁ, তারপরে ওই নদীতে সাঁতার কাটা, সাইকেল চালানো, বিভিন্ন পায়লা চালানো, এগুলো বেশ খেলাধুলা করতাম। তারপর খেলাধুলা করতে করতে দেখা যাচ্ছে খাওয়ার টাইমও পার হয়ে গেছে। মা খোঁজাখুঁজি করে খাওয়াইছে। সে সবসময় টেক কেয়ার করতো, পড়াশুনোয়, খাওয়া দাওয়ায়, গোসল করা। আবার সন্ধ্যা হলে ঠিকই এসে পড়তে বসে যাব। নিয়মিত সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্ধ্যার পর আর বাইরে থাকতাম, বাড়ি এসে খেলাধুলা করতাম। তাহলে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হলে খেলাধুলোর পাশাপাশি তখন মা আবার পড়তে বসতে হ্যাঁ, বলতো। আমরা পড়তে মা এই মাঝে মাঝে যে মা পড়াতো, মার কাছে নিয়ে যেতাম। মা, এটা কী হবে, এটা খাবো, এটা লাগলে মা এখন খাবো। রান্নাঘরে চলে যেতাম। মা আবার বলতো যে মধু এটা আর একটুখানি করে আসো, তারপরে খেয়ে বেশি। এইভাবে আমার মা সারাক্ষণ মোটামুটি লেখাপড়ার ব্যাপারে খুব আগ্রহ ছিল সর্বক্ষণ। এবং যেটা প্রয়োজন হতো, আব্বার কাছে চা প্রয়োজন হতো, সেটা মার কাছে বলতাম, মা আব্বার কাছে একটু বলে নিত। মা যেভাবেই হোক আব্বার কাছ থেকে সেটা হচ্ছে টাকায় হোক, যেটাই হোক, সেগুলো আবার দিত। আমার প্রাইভেটের কথা বললে বলতো মা আব্বার সাথে একটু বলে, মা আব্বাসের কাছে বলে সেটা ম্যানেজ করে সে ব্যবস্থা করত। বই কেনার ব্যাপারে হোক, প্রাইভেটের ব্যাপারে, সমস্ত কিছু আমার মার সাথে শেয়ার হতো। মা সেগুলো ব্যবস্থা করে দিত। যার তাহলে আমার বাবা এবং মার চেষ্টায় অনেক লেখাপড়া শিখেছো, অনেক দূর পড়াশোনা করেছো। আমি যতটুকু জানি যে তুমি বিএ অনার্স এবং এমএ দুইবার করেছো, একবার হচ্ছে ফিলোসফি দর্শন আর একবার হচ্ছে ইংলিশে। তোমার এই যে অর্জন, এই যে লেখাপড়ায় যে এত দূর এগিয়ে গেলে, তো এটাতে তোমার কীরকম লাগে, অনুভূতি লাগে? ধরো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই হয়তো এত দূর এগিয়ে আসতে পারেনি। আমার বরাবরই ইংরেজির উপরে ঝোঁক ছিল, ইংলিশে পড়বো। তো যাই হোক, সে সুযোগও এসেছিল ঢাকাতে ইংলিশেও, কিন্তু আমার সেই ডেটটা ওভার হয়ে গেছিলো। যে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে ইংলিশের সমাজবিজ্ঞানের পরে আমি দর্শনে ভর্তি হলাম। দর্শনে ভর্তি হওয়ার পরে তাকে দর্শনের সাবজেক্টও ভালো লেগে গেছিলো। কিন্তু দর্শনে অনার্স মাস্টার ডিগ্রি করলেও আমার ইংরেজির উপরে যে ঝোঁকটা, এটা বরাবরই ছিল। সে কারণে আমি চাকরি জীবনে এসে আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিলাম। ওখানে খোঁজ নিয়ে দেখলাম যে ওখানে ইংলিশে ডাবল করা যাবে। তো বললো যে এখানে পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে মেধার তালিকায় ছিলাম এবং আমি কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে আমি প্রিন্সিপাল স্যারকে জানালাম যে আমি চান্স পেয়েছি, আমি ভর্তি হবো। তা প্রিন্সিপাল স্যার বললেন যে আপনি একটাই করেন, ওই যে আবেদন করেন, যেহেতু চাকরি পাচ্ছেন, তো এটা কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে। আমি আবেদন করে আমি ইংলিশে এমএ ভর্তি হয়েছিলাম এবং মোটামুটি ফার্স্ট ক্লাস নাম্বার নিয়ে আমি ইংলিশে পাস করি। একটা বিশাল সফলতা। তো আমি ইংলিশ
ইংরেজিতে ক্লাস করার ব্যাপারে আমরা যে হাতে গোনা কয়েকজন ছিলাম, তার ভিতরে আমি রেগুলার ছিলাম। আমি আমি মনে করতাম যে আমার সার্টিফিকেটটা বড় কথা না, আমি শিখবো। আমি প্রত্যেক স্যারের যে ক্লাসে ক্লাস করেছি, ক্লাসের বাইরেও আমি ক্লাসের বাইরেও স্যারেদের সাথে আমি সঙ্গ দিয়েছি। স্যারেদের রুমে যে স্যার কীভাবে কী করলে কীভাবে হয় আমি শিখতে এসেছি। আমার সার্টিফিকেট বড় কথা না, সার্টিফিকেট তো থাকবেই। আমি শিখবো ইংরেজিতে। আমি আরও হয়তো আমার উপরে ইচ্ছা আছে যে পিএইচডি যদি সুযোগ আসে তাও করবো। তো স্যাররা বলতো যে হ্যাঁ হ্যাঁ তুমি আপনি বলতো স্যারেদের বাবা, বলতাম যে স্যার আমরা তো এখন ছাত্র আপনাদের, আমাদের আপনি বলবেন না তুমি বলবেন। তারপরে বলতো না না আপনারা চাকরিজীবী, আপনারা স্যার, প্রতিষ্ঠানের স্যার, আপনাদের তুমি বলতে পারবে না। স্যাররা সবাই আপনি বলে কথা বলতো। তো ভালো ভালো স্যারও পেয়েছিলাম খুব, ম্যাক্সিমামই পিএইচডি ডিগ্রিধারী ইংলিশ ডিপার্টমেন্টে। হাতে গোনা কয়েকজন হয়তো এমফিল করছে বা পিএইচডি করছে, আর বেশিরভাগ পিএইচডি সম্পন্ন। অনেক স্যারকে প্রায় 10-12জন পিএইচডি করা স্যারকে পেয়েছিলাম। তারা তো অনেক ভালো জ্ঞানীগুলি টিচারদের স্যারেদের সাথে সংস্পর্শে গেছি। তো তো পরবর্তীতে এমফিল করার চিন্তা ভাবনা বা পিএইচডি করার চিন্তা ভাবনা ছিল। তো চাকরি প্লাস সংসারের চাপে সেই সুযোগটা হয়নি। তার মানে এটা করতে হলে তো আসলে আমাদের সময় দিতে হয়। থিসিস করা বা আইএলটিএস করা বা অনেক কিছু গোছগাছ আছে, সেগুলো হয়তো গবেষণা করা, গবেষণাপত্র জার্নাল করা, এগুলো আমার পক্ষে মানে ওই সময়টা দিতে পারিনি, যার কারণে সম্ভব হয়নি। তারপরে মনে করি যে না, যে ইংলিশে ডাবল এম করেছি, এই ডাবল এমে আমার কলেজে আমি ডাবল এম এ পড়ার ফলে এবং ইংলিশে ফার্স্ট ক্লাস নাম্বার থাকার কারণে আমার কলেজের স্যাররা খেতে চাইছিল, স্টাফগুলো আমি খাওয়াইছিলাম, তারা আমার জন্য দোয়াও করেছে এবং সবাই জানে যে রেসপেক্টও করে আমাকে। এমনকি বলে যে আপনি যদি মনে করেন যে ইংরেজি ক্লাস নেবেন, ক্লাস নেন। আমি বললাম যে রেজুলেশন করেন, আমি ক্লাস নেব। তো রেজুলেশন হয়নি এখনও। রেজুলেশন হলে ইংরেজির ক্লাসও নেবো ইনশাল্লাহ। আমি বলেছি ইংরেজির সমস্ত ক্লাসে আমি নিতে পারবো, ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স সব জায়গায়। তো এই রেজুলেশনের অপেক্ষায় আছি, রেজুলেশনটা হয়ে গেলে হয়তো ইংরেজির ক্লাসে নেব। খুব ভালো। তাহলে তোমার যে কর্মজীবন, বর্তমানে একটা কলেজের শিক্ষক হিসেবে আছো, এই প্রফেশনটা কেমন উপভোগ করছো তোমার? এটা কারণ আমার বিভিন্ন রকম কর্ম মানুষ করে, তা তোমার কাছে কেমন লাগে এই তবে এটা শিক্ষকতাটা? আমার মানে অন্তর থেকে বলবো, এটা আমার খুব পছন্দের একটা পেশা। আমি বরাবরই মনে করতাম যে আমি বড় বড় ছাত্রছাত্রীদের পড়াবো, যেখানে জ্ঞান দেবো, সাথে সাথে ইহকালের কথা, মানে ইহকালের কাজ হবে, পরকালের কাজ হবে। এটা একটা সেবামূলক একটা কাজ, জ্ঞান দেওয়া। তো আমাদের অনেক স্টুডেন্ট যারা পার হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, কেউ কেউ পাশ করে গেছে, চাকরি জীবনে চলে গেছে। ভালো মনে হয় যে আমাদেরই হাতে গড়া স্টুডেন্ট। আমার মনে আছে আমার কলেজের একটা ছাত্রী, সে ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পরে সে বিসিএস দিয়ে ওই কাস্টমস হয়েছে। এটা ভালো লাগে। আমাদের এই কলেজের একটা স্টুডেন্ট, সে জজ হয়েছে। এমনভাবে বিভিন্ন বিভিন্ন ভালো ভালো পেশায় চলে গেছে, কেউ অধ্যয়নরত। ভালো লাগে যে আমাদের স্টুডেন্ট ভালো ভালো অবস্থায় গেছে। এবং এটা খুব ভালো লাগার বিষয় যে শিক্ষক হওয়ার কারণে তোমরা অনেক ছাত্রছাত্রীদের গড়েছো, যারা এখন অনেক ভালো ভালো অবস্থানে আছে। সেটাই। এখন সংসার জীবনে কেমন কী অবস্থা আছো? একটা জানি যে তোমার একটা মেয়ে হয়েছে, তা কেমন লাগে বাবা হিসেবে? হ্যাঁ, সংসার জীবনে এসেছি, চাকরির পাশাপাশি সংসার করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে। বিশেষ করে আমার সন্তান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সংসারে কত মানে সুখ অনুভব করতে পারিনি, কিন্তু সন্তানটা হওয়ার পরে আমি আমার মনে হয় যেন সেই অনেকটাই সুখ এসেছে। তো বিশেষ করে আমার মায়ের অনুপস্থিতিতে আমার এখন খুব একটা ভালো লাগে না।
তবে সংসারে আমার সন্তান আসার পরে কিছুটা ভালো লাগে, যেহেতু ওর একটা ভবিষ্যৎ প্রজন্ম, আর আমার অন্তত রক্ষে আর আর যদি আল্লাহ বাঁচে রাখে অসমকালে আমার মেয়েটা পাশে থাকবে। আমার ভাইয়েরা হয়তো তাদের জীবদ্দশায় তারা থাকবে, তারা যখন মারা যাবে তখন আমার কেউ না কোনো সন্তান থাকবে, আমার পাশে থাকবে। সেটাই হয়তো দেখা যাচ্ছে যে শেষ জীবনে মৃত্যুর সময় যে কান্নার জন্য যে একটা মানুষ, সেটা হয়তো ওই সন্তানই থাকে। যে যার কাছে এই বাবার মৃত্যুটা একটা খুব কঠিন এবং সে শোক বা দুঃখ প্রকাশ করে। আসলে এটাও তো খুব আসলে বড় একটা বিষয়, যে মৃত্যুর সময় যে কান্না করার মতো, দুঃখ করার মতো আপনজন কারো থাকে, কারো থাকে না। হ্যাঁ, সেই হিসেবে আমরাও মনে করি আমাদের সন্তানরাই সবচেয়ে ব্যথিত হবে সেই সময়। ঠিক। এখন তোমার বাকি জীবনটা কিভাবে কাটাতে চাও, বা এই ধরনের কোনো কথা? আমাকে জীবনটা সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, এই আশা আছে। আল্লাহ যদি রহমত করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো। আমি যে পর্যন্ত শিক্ষিত হয়েছি তার থেকেও বেশি শিক্ষিত করাতে চাই। আমার এই নিরানি স্বপ্ন দেখি যে সে যেন একটা বড় ডাক্তার হতে পারে, ইনশাল্লাহ চেষ্টা মানুষের থাকলে সেবা নিশ্চয় করতে হবে। পারে, এবং আমি যেন আল্লাহর পথে থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর যত বিধিবিধান সঠিকভাবে পালন করে আল্লাহর নাম স্মরণ করতে করতে মারা যায়, সেটা আল্লাহর কাছে কামনা করি। তোমার ভাইদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমার মা মৃত্যুর আগে হাসপাতালে থাকাকালীন অবস্থায় আমাকে বলেছিল, তুমি তোমার ভাইদের নিয়ে থেকো। আমার ভাইদের কাছে আসলে আমার মনে হয় যেন আমার মায়ের সেই ভালোবাসার কিছুটা পাই। পরিপূর্ণ তো মায়ের বিকল্প কিছু হয় না। তারপরে ভাইদের কাছে আসলে মনে হয় যেন মায়েরই তো আমরাও রোজগার সন্তান, সেই মায়ের ভালোবাসার কিছু অংশ ভাইদের কাছে থেকে পাই যায়, ভালো লাগে। হ্যাঁ, এ কথা ঠিক যে মার মধ্যে তো 100% ছিল, কিন্তু ভাইদের মধ্যে হয়তো সেই ছিটে ফোটা মার যে গুণাগুণ অল্প স্বল্প যা আছে তার মধ্যে হয়তো কিঞ্চিৎ সেই মায়ের গুণাগুণগুলো পাই। সেটা খুবই ভালো লাগে, আমারও তাই ভালো লাগে। মার মতো তো আর এতটা পাই না, পরিপূর্ণ পাইনি, কিন্তু তাও মার গুণাগুণ এক একজনের মধ্যে কিছুটা আমি লুকিয়ে দেখতে পাই। এবং সেই আন্তরিকতাটা, হ্যাঁ, খুবই ভালো লাগে, যেটা পৃথিবীর আর কারো কাছ থেকে পাওয়া সম্ভব না। তাহলে আর কিছু বলতে চাও? বিশেষ কিছু জীবনে কোনো আফসোস আছে কিনা বিশেষ? আফসোস আছে। আমার ইচ্ছা ছিল আমি সরকারি চাকরি করব, যদিও কয়েকটা সরকারি চাকরি ভাইবা বোর্ড অতিক্রম করেছি, হয়তো সেখানে যোগাযোগ বা টাকা পয়সার ব্যাপার হয়তো যোগাযোগ করতে পারিনি, দিইনি, তাই সরকারি চাকরি হয়নি। তো সরকারি চাকরির এই আফসোসটা আমার সারা জীবন থাকবে। আমার বরাবরই কখনো আমি চিন্তা করিনি একটা বেসরকারি চাকরি করব, সরকারি চাকরি করব। বিশেষ করে সরকারি কলেজের প্রফেসর। আর এই কলেজের প্রফেসর হওয়ার স্বপ্নটাই আমার বেশি ছিল। তো সেখানে সরকারি কলেজ, কিন্তু ভাগ্যক্রমে বেসরকারি কলেজে স্যার হয়েছে। তবু আলহামদুলিল্লাহ, তবু তো সব কলেজে স্যার হয়েছে। হয়তো আল্লাহ চাইলে এই কলেজটা একদিন সরকারিও হয়ে যেতে পারে, তুমি চাকরি করতে করতে তখন এই ইচ্ছাটাও হয়তো পূর্ণ হয়ে যেতে পারে। তাহলে আর কি বলবো, তুমি এখন অনেক দীর্ঘজীবী হও, সুস্থ থাকো। আর আবার হয়তো আর কিছু বলবে? আমি চাই যে আমি যারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে, আল্লাহর পথে থেকে মরতে পারে, আল্লাহর নাম স্মরণ করতে করতে মরতে পারে, এবং আমার যারা আছে ভাই বাবারা, তাদের সন্তান সন্ততি সহ, আমার সন্তান সহ সবাই যারা আছে, তারা যেন সবাই দীর্ঘজীবী হয়, সুস্থ থাকে, নিরাপদে থাকে,
এটাই করুন। এবং তাদের জন্য সবাই জন্য দোয়া রইল। সাথে সাথে আমি মরে গেলে অন্তত পক্ষে আমার জন্য যেন সবাই দোয়া করে, আল্লাহ আমার যেন সে ব্যবস্থা করে দেয়। এটাই বড় চাওয়া, যেন কেউ ভুলে না যায়। অন্তত পক্ষে আমার অবশ্যই যারা বেঁচে থাকবে আমার নিশ্চয়ই খবরের কাছে যে যেন দোয়া করে, নামাজ পড়ে দোয়া করে, বরাবর দোয়া করে। নিশ্চয়ই যারা বেঁচে থাকবে আপনজনেরা তারা ভুলবে না, তারা দোয়া করবে। তোমার কবর কোন জায়গায় দেওয়া হবে এই বিষয়ে কোনো মতামত আছে? মা মারা যাওয়ার পরে প্রথম ইচ্ছা ছিল যখন মায়ের খবরে আমি থাকবো, আমার মার কাছে থাকবো। কিন্তু এটা তো ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক আছে জানে না, হয়তো এটা তো কেউ গ্রহণ করবে না। মারা যাওয়ার পরে তো বলে যাবো যে মার খবরের ভিতরে খবর না হলেও আমার মায়ের একেবারে কাছে আমার খবরটা যেটা হয়, মায়ের গা ঘেঁষে যেন আমি থাকতে পারি। আল্লাহ যেন তোমার সেই ইচ্ছা পূরণ করে। আমরা দোয়া করি তুমি অনেক দিন বেঁচে থাকবে। আমি খেয়াল করি যে তুমি এখনও নিয়মিত মার কবর ওখানে যে এবং আমি আমার হ্যাঁ, জীবদ্দশায় সেই মার কাছে শুয়ে থাকতাম বেশি, মৃত্যুর পরেও মার কাছে শুয়ে থাকতে চাই। আমি আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুন। তো ঠিক আছে, আজকে কিছু কথা হলো, আবার অন্য একদিন কথা হবে আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ।